আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের নতুন প্রধানমন্ত্রী, তাকে নিয়ে মানুষ ক্রমশ বিস্ময়াভূত হচ্ছে। একদল খুব আশ্চর্য হচ্ছেন, আরেক দল ব্যথিত হচ্ছেন। একদল আবেগে কেঁদে দিচ্ছেন, আরেক দল মুখ টিপে টিপে হাসছেন। এবং তিনি প্রায় প্রতি সপ্তাহে, অনেক সময় প্রতিদিন, কখনো কখনো সপ্তাহে এবং কখনো কখনো প্রতিদিন এমন কিছু করছেন যা বিএনপির মিডিয়া সেল অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে গুরুত্ব সহকারে প্রকাশ করছে। দেশের পত্রপত্রিকাগুলো সেগুলো আবার তিনি যে কাজগুলো করছেন সেগুলো বেশ ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে এবং দেখানোর চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী এসছেন যিনি প্রাচীন জামানাতে হজরত উমর বা শাহ হারুন আর রশিদ কিংবা ধরুন অন্যান্য যারা আছেন এই পর্যায়ের, তাদের মধ্যে যে মানবিক গুণাবলী ছিল ঠিক ওইরকম গুণাবলীর অধিকারী একজন রাষ্ট্রনায়ক। তারপর আরেক দল বলার চেষ্টা করছেন যে তিনি ব্যক্তিগত জীবনে মানবিক, বিনয়ী, ভদ্র, কালচার্ড যেটাকে বলা হয়, সাহিত্য এবং সংস্কৃতি প্রেমী। আবার আরেক গ্রুপ বলার চেষ্টা করছেন যে তিনি অত্যন্ত দায়িত্ববান, ফ্যামিলি লাভার, পরিবারের প্রতি তার অশেষ দায়িত্ব এবং কর্তব্য। তিনি তার স্ত্রীকে এতটা ভালোবাসেন, এই ভালোবাসার সঙ্গে কেবলই মাত্র সম্রাট শাহজাহানের যে প্রিয়তমা স্ত্রী তাজমহল তৈরি করা হয়েছিল যার জন্যে, সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহল কিংবা সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানকে যেভাবে ভালোবাসতেন, আমাদের প্রধানমন্ত্রীও তার স্ত্রীকে ওভাবেই ভালোবাসেন, টেক কেয়ার করেন। তার মাথায় ছাতি তুলে ধরেন, প্লেন থেকে নামানোর সময় তার হাত তিনি চেপে ধরেন যেন তিনি না পড়ে যান। তার কন্যা সন্তান, তাকে তিনি ভালোবাসেন, তার আবদার রক্ষা করেন। একজন দায়িত্ববান পুরুষ হিসেবে, পিতা হিসেবে তার এই যে একমাত্র কন্যা, তার প্রতি তার যে দায়িত্ব কর্তব্য তিনি পরিপূর্ণভাবে পালন করেন। এ কন্যা কি খাবেন, কি পোশাক পরবেন, তারপর কি বই পড়বেন, কন্যার সিনেমা দেখতে হবে, কন্যা যে ক্লাসিক যে আমাদের সংস্কৃতি, নাট্যমঞ্চে নাটক, সে নাট্যমঞ্চে গিয়ে কন্যা নাটক দেখবে। এইভাবেই তাকে তিনি আবহমান বাংলার একটা আদর্শ দিয়ে তিনি তার সন্তানকে মানুষ করছেন, যে সন্তান দেশের ৬৪ জেলা নয়, দেশের ৫০০টি যে উপজেলা আছে সেই উপজেলার নাম আমি তো বলতে পারবো না, কিন্তু জামিয়া রহমান বলতে পারবেন। এবং এটা পারিবারিক শিক্ষা জনাব তারেক রহমান সাহেব তার সন্তানকে ওভাবে গড়ে তুলেছেন যেন তার অবর্তমানে বা ভবিষ্যতে তিনি এদেশের নেতৃত্ব দিতে পারেন, নেতৃত্বটিকে তিনি ধরতে পারেন। তো এই সকল কথাবার্তা ইতিবাচকভাবে, মানে তার যারা পক্ষের লোক, তারেক রহমান সাহেবের বা সরকারের পক্ষের লোক, তারা বলার চেষ্টা করছেন। আর অন্যদিকে যারা নেতিবাচক কথা, তারা তো আসলে এদের মুখে কোনো ট্যাক্স নেই, এদের চামড়ার মুখ না কিসের মুখ বলা যায় না। ওই প্যারিস থেকে, ওই লন্ডন থেকে, ওই নিউ ইয়র্ক থেকে যে যার মতো করে বলছে, বাংলাদেশেও গোপনে নিজের নাম পরিচয় গোপন রেখে বট আইডির মাধ্যমে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে যাচ্ছে তাই বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। সেগুলো আমার মুখ দিয়ে এগুলো আমি বলতেও পারবো না, আর আমি বলবোও না। কিন্তু প্রধানমন্ত্রীর যে সকল কর্মকাণ্ড হচ্ছে সেই সকল কর্মকাণ্ড নিয়ে আদার দেন তার ফ্যামিলির বাইরে যে সকল কর্মকাণ্ড, যেটিকে বলা ইংরেজিতে কনসিস্ট অফ হিজ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস রিগার্ডিং হিজ ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যালং উইথ হিজ পোর্টফোলিও অ্যাজ এ প্রাইম মিনিস্টার। ইংরেজিতে একটু বললাম, অর্থাৎ একজন প্রধানমন্ত্রীর রূপে
তার যে পদবি রয়েছে, এটার যে মর্যাদা, এটার আহ, যে কর্মপরিধি, এটার যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন সেটাগুলো সঠিক হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে একজন নাগরিক হিসেবে আপনার আমার সবারই আসলে কথা বলা উচিত। ভালো হলে ভালো বলা উচিত, মন্দ হলে খুব মাইল্ডভাবে যেন তিনি কষ্ট না পান, সেইভাবে সমালোচনা করা উচিত, যেন তিনি শুধরে নিতে পারেন। এর কারণ হলো, যেভাবেই হোক তাকে ফ্রাস্ট্রেটেড করা যাবে না। বহু বছর পরে বিএনপি ক্ষমতায় এসেছে, আমরা তাকে যে পেয়েছি সেটা যেভাবেই পাই না কেন, আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনার জমানাতে অনেক বুক চাপড়িয়েছি। এদের বিদায় হওয়া উচিত। এখন কোনো কারণে যদি তারেক রহমান সাহেবকে আমরা আবার সেই অপমানিত করি, লাঞ্ছিত করি, সে আমাদের ছেড়ে চলে যায় বা তাকে বাধ্য করি, তাহলে আমরা আবার একটা যন্ত্রণার মধ্যে পড়ব। এবং এভাবে মানে যেই ভবিষ্যতে আসুক, আমাদের অভ্যাসগুলো পরিবর্তন হতে হবে। সো দ্য, যাকে বলা হয় ক্রিটিসিজম, মাস্ট হ্যাভ এ পোর্টফোলিও, দ্য ক্রিটিসিজম মাস্ট হ্যাভ এ অ্যারিস্টোক্রেসি। এই আভিজাত্য না থাকলে আসলে সমালোচনা করা যাবে না। তো এই একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হলো প্রধানমন্ত্রী ঈদের দিন, ঈদুল আজহার দিন, তিনি নিজে তার গাড়ি চালিয়ে 4 ঘন্টা ঢাকা শহরে ঘুরেছেন এবং কুরবানির যে বর্জ্য, এটা ঠিকমতো পরিষ্কার হয়েছে কিনা এটা নিয়ে তিনি নিজের চোখে দেখেছেন এবং অনেক ক্ষেত্রে তিনি যাকে বলে বিক্ষুব্ধ হয়েছেন। এজন্য বেশ কয়েকজন কর্মকর্তা তার হুকুমে বরখাস্ত হয়েছেন। এই হলো খবর। এই খবরের যারা পক্ষের লোক, তাদের বক্তব্য ওই আগের মতো, যে তিনি দিন দুপুরে এই যে বের হলেন কুরবানির দিন দুপুরে বা 12টার সময় বের হলেন, এই সময় তো সাধারণত অন্য প্রধানমন্ত্রী, দরবারি প্রধানমন্ত্রী, তারা অভ্যাগত মেহমানদেরকে আপ্যায়ন করেন, সাক্ষাৎ করেন, পিঠা পায়েস খাওয়ান, তারপরে ঈদের গান বাজতে থাকে, গরু কুরবানি হতে থাকে এবং ভালো ভালো উপাদেয় খাবার, পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা, এগুলো সব শাহী খাবার দাবার রান্না হয়, তিনি নিজে খান, মেহমানদেরকে খাওয়ান, একান্ত ব্যক্তিগত। এই সময়টা তিনি স্পেয়ার করে তিনি যে রাস্তায় নামলেন, এটা তো তার একটা বিরাট মহত্ব। 2 নম্বর হলো, তিনি শুধু রাস্তায় নামেননি, তিনি রাস্তার ত্রুটি দেখেছেন এবং বর্জ্য ঠিকমতো কেন পরিষ্কার হলো না, এই জন্য তিনি বরখাস্ত করেছেন কর্মকর্তাদেরকে। এবং সিটি কর্পোরেশনের যারা প্রশাসক আছেন, তাদের জীবন তেনা তেনা করে ফেলেছেন কর্মকর্তারা, ভয়ে অস্থির। সারা ঢাকা শহরে এখন পরিচ্ছন্ন অভিযান চলছে, হাতির ঝিল পরিষ্কার করা হচ্ছে, এ ধরনের খবরাখবর আসছে। এখন এগুলো কতটা প্রশংসার আর কতটা মানে প্রশংসা করা ঠিক নয়, এই বিষয়গুলো নিয়ে আমি নির্মোহভাবে বলার চেষ্টা করব। প্রথমত হলো যে, যে যাই বলুক না কেন, এখানে প্রধানমন্ত্রীর যারা ঘনিষ্ঠজন, তারা খুব ভালো করে জানেন দুটো বিষয়। প্রধানমন্ত্রীর যে সকল বিষয়ে দুর্বলতা আছে, উইকনেস, অনেকগুলো উইকনেস আছে, তার মধ্যে 1 নম্বর না হোক 2 নম্বর হোক, ওয়ান অফ দ্য টপ 10, মানে 10টা যদি তার দুর্বলতা থাকে, তার মধ্যে একটি দুর্বলতা হলো ভালো গাড়ি, ভালো মডেলের ভালো গাড়ি তিনি পছন্দ করেন। এটা তার আপনজন সবাই জানেন। 2 নম্বর হলো, তিনি গাড়ি ড্রাইভ করা, গাড়ি চালানো পছন্দ করেন। তো এই ঘটনা যারা জানেন, তারা সবাই বলার চেষ্টা করছেন যে ঢাকা শহরে তো আসলে তিনি, যেমন লন্ডনে যখন থাকতেন, ওখানে লং ড্রাইভে যেতে পারতেন, গাড়ি চালাতে পারতেন, এটা তার একটা জীবনের প্যাশন। এবং এটা কখনো পত্রপত্রিকা আসছে না, কেউ জানতো না। কিন্তু বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, এখানে তো আসলে মন ভরে গাড়ি চালানো, লং ড্রাইভে যাওয়া, এটা সম্ভব ছিল না। এটা সম্ভব ছিল না। উনি যখন 2001 সনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তিনি যখন হাওয়া ভবনের প্রধান ছিলেন, তখনও তিনি গাড়ি ড্রাইভ করতেন, লং ড্রাইভে যেতেন
এবং তিনি নতুন, নতুন গাড়ি কিনতেন। নতুন, নতুন গাড়ি কিনতেন। দুর্ভাগ্য বা সৌভাগ্য কিনা জানি না। একটা শোরুমে গিয়ে উনার সঙ্গে আমার চোখাচোখি হলো। আমি তো তাকে চিনতাম, প্রধানমন্ত্রী তো নয়। তিনি আমাকে হয়তো তিনি তখন চিনতেন না। তো আমি একটা গাড়ি পছন্দ করলাম। ওটা পাজেরো V6 ছিল। বটল গ্রিন রঙের। তো আমি টাকা দিয়ে আসলাম দোকানে এবং ওটা আমি নেব। বিকেলবেলা গিয়ে দেখলাম যে ওটা প্রধানমন্ত্রী নিয়েছেন। মানে এখনকার প্রধানমন্ত্রী, তখন তিনি তারেক রহমান সাহেব নিয়েছেন। তো আমি দোকানের যে মালিক হুমায়ুন সাহেব, তাকে খুব গালাগালি করলাম, রাগারাগি করলাম। তো বলল যে, "ভাই, আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আই হ্যাড নাথিং টু ডু।" আমি বললাম যে, "অ্যাডভান্স দিয়েছি। এই গাড়িটা আমার পছন্দ। এই গাড়িটা আপনি কেন, হোক না সে, আপনি দিলেন কেন?" তো যাই হোক, এরপরে আমি সেই টাকাও ফেরত পাচ্ছি না, ইয়েও পাচ্ছি না। কয়দিন পরে দেখলাম দোকানে আরেকটি গাড়ি। তো সেই গাড়িটা আমার মোটামুটি পছন্দ হলো। তো আমি বললাম, "ভাইয়া, এটা আমাকে দিয়ে দেন।" সেটা আমাকে দিল। পরে জানলাম যে সেই গাড়িটি আসলে জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন আ মানে ২-৩ মাস তিনি চালিয়েছেন। হয়তো এরপরে ভালো লাগেনি, এরপর তিনি সেটা ফেরত দিয়েছেন এবং সেই গাড়িটি আমি প্রায় ৬-৭ বছর আমার মালিকানায় ছিল, আমি সেটা চালিয়েছি। তো এরপরে মানে যা হোক, এরপরে অনেক ইতিহাস। তো এই হলো তার গাড়ি চালানোর ইতিহাস। তো সেক্ষেত্রে বাংলাদেশে তিনি দেখবেন যে নিজে গাড়ি চালিয়ে তার স্ত্রীকে নিয়ে কোন অনুষ্ঠানে গেছেন। এরকম কয়েকটা ঘটনা ঘটছে। তো এটাতে আসলে মন ভরে না। তো ঈদের এই সময়টাতে পুরো ঢাকা শহর খালি। তারপর রাস্তাঘাট ফাঁকা এবং এই উছিলায় বর্জ্য পরিষ্কার করার উছিলায়, বর্জ্য দেখার উছিলায় তিনি যদি তার ওই যে প্যাশনটি রয়েছে, গাড়ি চালানোর শখ, এটা পূর্ণ করে থাকেন এবং এই কথা যে আলোচনা হচ্ছে না, এই কথা যে কেউ জানছে না যে আমি বলছি, বহু মানুষ কিন্তু এই কথাগুলো বলছে যে আসলে তিনি মূলত এই কাজটি করেছেন। তার গাড়ি চালানোর শখ হয়েছিল এবং তিনি ফাঁকা রাস্তাতে ৪ ঘন্টা ধরে প্রাণ ভরে মানে তিনি এই গাড়ি চালিয়েছেন। সত্য বা মিথ্যা সমালোচনা ডাজ নট ম্যাটার, বাট ইট ইজ হ্যাপেনিং অ্যান্ড ইট ইজ ডিসকাসিং। এটা আলোচনা হচ্ছে, কেউ বলছেন আমি বললাম। এই হলো একটা। ২ নম্বর হলো, যদি আপনি আমার মতামত জিজ্ঞাসা করেন যে প্রধানমন্ত্রীর ঈদের এই দিনটিতে বর্জ্য ব্যবস্থাপনা দেখার জন্য তার সরজমিনে রাস্তায় নামাটা ঠিক হয়েছে কিনা? প্রথমত ঠিক হয়নি। আমি আবার বলছি, একেবারেই ঠিক হয়নি। দেশের প্রধানমন্ত্রী একটি সিটি কর্পোরেশনে কুরবানির নাড়ি ভুঁড়ি বর্জ্য রক্ত পরিষ্কার হলো কিনা সেটা নিজের চোখে দেখার জন্য রাস্তায় যদি নামতে হয়, তাহলে হোয়ার ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন? আইন কোথায়? শৃঙ্খলা কোথায়? তার হুকুমেই তো কেয়ামত হয়ে যাওয়ার কথা। তার গোয়েন্দা বাহিনী আছে। ১২টার মধ্যে তিনি যদি চান যে আমি উইদিন ৫ মিনিটের মধ্যে স্যাটেলাইট ইমেজ চাই পুরো ঢাকা শহরের, উইদিন 5 মিনিটস এই ঢাকা শহরের প্রতিটি রাস্তার স্যাটেলাইট ইমেজ ৫ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীকে দেখানোর মতো প্রযুক্তি এই বাংলাদেশের হাতে আছে। তিনি সেটা তার ঘরে বসে দেখতে পারেন। তো সেইটা করে তিনি দেখতে পারতেন উত্তরার কোন রাস্তায় কি অবস্থা হয়েছে এবং এটা 3D মোশনে। তিনি গাড়ি চালিয়ে পুরোটা দেখতে পারতেন না, কিন্তু 3D মোশনে ১০০ ইঞ্চি টেলিভিশনে বা আরও বড় টেলিভিশনে, ২০০ ইঞ্চি টেলিভিশনে তিনি, বা সেলুলয়েডের পর্দায় যেটা সিনেমাতে দেখা যায়, ওখানে তিনি পুরো দৃশ্য দেখতে পারতেন। একেবারে স্যাটেলাইট ইমেজ দেখতে পারতেন, সিসিটিভির ফুটেজ দেখতে পারতেন, আরও অনেক কিছু দেখতে পারতেন। তো সেইগুলো না দেখে তিনি এগুলো যে দেখতে গেছেন, এটা প্রশংসনীয় নয়। যারা প্রশংসা করছেন, না বুঝে করছেন, তারা প্রধানমন্ত্রীর ১২টা বাজাচ্ছেন। আর প্রধানমন্ত্রী এই প্রশংসায় যদি ফুলে ফেঁপে ভবিষ্যতে আবার এরকম ময়লা দেখার জন্য রাস্তায় বের হন, তাকে আর মোটামুটি বেশি দূর এগোতে হবে না। এর আগেই লোকজনের তুচ্ছ-তাচ্ছিল্যের তিনি শিকার হবেন। ১৮ কোটি দেশের মানুষ, যেখানে ৯,৩০,০০,০০০ টাকা খরচ করে আমরা একটা বাজেট তৈরি করছি, সেই বাজেটের প্রধান ব্যক্তি উজিরে আজম, যিনি তার আচরণ, তার ড্রেস কোড, তার পোশাক, তার ব্যক্তিত্ব,
তার হুকুম দেওয়ার ক্ষমতা, তার যাকে বলা হয় চেইন অফ কমান্ড, এটা হতে হবে অনন্য, একেবারে সম্পূর্ণ ব্যতিক্রমী। এটা কোনো ছেলে খেলা বিষয় নয়। তাকে এই গত ১০০ দিনের যে কর্মকাণ্ড, এগুলো বুঝতে হবে। তার সঙ্গে যারা দেখা করতে গেছেন, তিনি যাদেরকে ডেকেছেন, তারা এখন প্রকাশ্যে সম্মানের সাথে বলতে পারছেন না যে প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন। এই কারণ হলো তিনি যাকে ডাকছেন তারাই এখন সমাজে তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হচ্ছেন। লোকজন তাদেরকে ট্রল করছেন। যাদের ছবি প্রকাশিত হয়েছে, যেমন আব্দুল্লাহ আবু সাঈদ, তাদের ছবি প্রকাশ হয়েছে, আব্দুল্লাহ আবু সাঈদের জীবন হারাম হয়ে গেছে। তাকে প্রশংসা করে যে সমস্ত লোকজন দেখা করতে গেছে, যেমন ধরেন মাহফুজা আনাম, মতিউর রহমান, নুরুল কবির, এ সকল বরেণ্য সাংবাদিক, মতিউর রহমান চৌধুরী, তার সামনে দাঁড়িয়ে তাকে প্রশংসা করেছে, তার সরকারকে সহযোগিতা করতে চেয়েছে এবং তার কাছে কিছু আবদার রেখেছে। এই মানুষগুলো এখন এতটা ট্রলের শিকার হচ্ছে যে ফারজানা রূপা, মোজাম্মেল বাবু, এদের যে একটা অবস্থা ছিল, তাদের চেয়েও এই বড় বড় মানুষগুলোকে মানুষজন ট্রল করতে করতে নিচে নামিয়ে এনেছে। সি 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 সি, লোকজন বলছে এই ছিল তোদের মনে? তাহলে শেখ হাসিনার জমানাতে তো তোরা এইভাবে তুই তুকারি করে বলছে, তোরা এত মোজাম্মেল বাবু হতে পারতে, আমরা তো এমনি এমনি মোজাম্মেল বাবু ফারজানার উপরে গালাগালি করি। এরকম অবস্থা হয়েছে। কিছু কিছু মানুষকে ডাকা হয়েছে, প্রধানমন্ত্রী ডেকেছেন, টেলিফোন করে কথা বলেছেন, অনেককে চিঠি পাঠিয়েছেন, অনেককে দুপুরে দাওয়াত করে খাইয়েছেন। এই লোকগুলো মোটামুটি প্রথমে একবার দুবার অনেকে বলছেন, এখন আর তারা কেউ বলছেন না, কেউ প্রকাশই করছেন না। আমি দু একজনকে জিজ্ঞাসা করলাম, বলে না ভাই আমি যাইনি। তো এই যে একটা অবস্থা তৈরি হয়ে গেছে, এটা কেন? এটা তো হওয়ার কথা নয়। ওটা একটা মানে কি বলবো, এমন একটা মাহফিল, ওখানে যে যাবে তার সম্মান এবং মর্যাদা কি পরিমাণ বাড়বে, কোন লেভেলের লোক যাবে, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের এই কাহিনীটি বা এপিসোডটি শেষ করব। বাদশাহ হারুন আর রশিদ তিনি প্রায় তার মেহমানখানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দাওয়াত করতেন এবং তাদের সঙ্গে রাতের খাবার খেতেন বা দুপুরের খাবার খেতেন। তো একবার তিনি অলি আল্লাহদেরকে দাওয়াত করলেন, অলি আল্লাহকে দাওয়াত করলেন। খুব বিখ্যাত কাহিনী, চোখে পানি এসে যায়। অলি আল্লাহদের দাওয়াত করলেন সেদিন। তো যে অলি আল্লাহকে দাওয়াত করেছেন বাগদাদের, সেই অলি আল্লাহ অনেকজনকে দাওয়াত করেছেন। ওয়ান অফ দ্য অলি আল্লাহ, তিনি বাগদাদের সেন্ট্রাল মসজিদে তিনি নামাজ পড়ছিলেন। তো সেখানে একজন পাগল দরবেশ, সে নামাজ না পড়ে চিত হয়ে শুয়েছিল। তো সে ওই অলি আল্লাহকে, যিনি নামাজ পড়ছিলেন, তাকে বললেন যে বাবা আমার খুব ক্ষুধা লাগছে, একটা পাউরুটি কিনবো, আমাকে কিছু পয়সা দাও। তো অলি আল্লাহ বললেন যে বাবা তুমি একটু অপেক্ষা করো, তোমার পাউরুটি খাওয়া লাগবে না। আজকে অলি আল্লাহদের জন্য, ফকির দরবেশদের জন্য রাজপ্রাসাদের দরজা উন্মুক্ত, ওখানে আমি তোমাকে নিয়ে যাব, শাহী খাবার খাবে আমার সঙ্গে। তো বোঝার চেষ্টা করুন, বাদশাহ হারুন আর রশিদ অর্ধেক দুনিয়ার মালিক, সেখানে দাওয়াত করা হয়েছে একজন অলি আল্লাহকে, সেই অলি আল্লাহ একজন পাগলকে নিয়ে সেখানে যাবেন, ওই ধরনের কনফিডেন্স গ্রো করা হয়েছিল। তো অলি আল্লাহ আবার নামাজ শুরু করলেন। পাগল, তার ক্ষুধা বেশি লাগছে, সে আবার সেই নামাজের মধ্যে বলছে আমাকে কিছু পয়সা দাও, আমি ক্ষুধা লাগছে, পাউরুটি খাবো। এভাবে একবার দুইবার তিনবার অলি আল্লাহ একই কথা বললেন, অপেক্ষা করো, আরেকটু পরে আমি নামাজটা শেষ করে রাজপ্রাসাদে যাব, সেখানে গিয়ে শাহী খাবার খাওয়া। এরপরে পাগল আবার চাচ্ছে, তখন সে রাগ হয়ে গেছে, তোমার এত বড় সাহস, শুধু বারবার ডিস্টার্ব করছো, নামাজ পড়তে দিচ্ছ না। তো পাগল চুপ হয়ে গেল, চোখ বুজে রইল। আর অলি আল্লাহ সেজদাতে গিয়ে সে ঘুমিয়ে গেল। ঘুমের মধ্যে সে দেখে বিশাল একটা মাহফিল। তো সেই মাহফিলের সামনে একজন মানুষ, মাহফিল ছুটছে, মিছিল যাচ্ছে। তো সেই অলি আল্লাহ স্বপ্নের মধ্যে দেখছে মসজিদে বসে, বাগদাদের সেন্ট্রাল মসজিদ। তো সে বলছে যে লোকদের জিজ্ঞেস করে মাহফিল কারা,
তো বলল যে এরা হলো 2,24,000 পয়গম্বর। আর ওই যে সামনে যে দেখেন তিনি হলেন আকায়ে নামদার সারওয়ারে কায়েম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে ওলি আল্লাহ পাগল হয়ে গেলেন। তিনি দৌড়ে সামনে চলে গেলেন। গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবার তিনি সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ। তিনি আবার মুখ ফিরিয়ে নিলেন। ওলি আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার অপরাধ কি? আপনি আমার সালাম নিচ্ছেন না কেন? তিনি বললেন যে আমার অতি প্রিয় একজন উম্মত তোমার কাছে একটা পাউরুটি চেয়েছে, তুমি একটা পাউরুটি দিতে পারোনি? এই কথা আল্লাহ রসুল বললেন, আর অমনি ওলি আল্লাহর ঘুম ভেঙে গেল। তিনি তাকিয়ে দেখেন যে পাগলটি মসজিদ থেকে হন হন করে বের হয়ে যাচ্ছে। ওলি আল্লাহ চিৎকার করে বললেন যে, বাবা থামো, তোমার কত পাউরুটি লাগে আমি তোমাকে দেবো, এক্ষণ দেব, বলে তিনি দৌড়াতে শুরু করলেন। পাগল পেছনে ফিরে তাকিয়ে বললেন যে একটি পাউরুটির জন্য যেখানে আল্লাহ রাসূল এবং 2,24,000 পয়গম্বরের সুপারিশ লাগে, সেই পাউরুটি আমার দরকার নাই। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। এই ছিল রাজদরবারের, যাকে বলা হয় আভিজাত্য। এই সকল মানুষ রাজদরবারে যেতেন, আর এই ধরনের মানুষ রাজদরবারে যেতেন না। সেই রাজদরবার আল্লাহ রাব্বুল আলামিন তারেক রহমান সাহেবকে দিয়েছেন। তিনি সেটা কিভাবে ব্যবহার করবেন আশা করি তিনি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।